নমস্কার বন্ধুরা, আমি আপনি সবাই এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। তার অন্যতম কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডের হাই রিটার্ন পার্সেন্টেজ। তো মিউচুয়াল ফান্ড যে এই হাই রিটার্ন পার্সেন্টেজ প্রোভাইড করতে পারে তার অন্যতম কারণ হচ্ছে যে মিউচুয়াল ফান্ড শেয়ারে অর্থাৎ ইকুইটি শেয়ারে ইনভেস্ট করে, সেই জন্য ইকুইটির রেট অফ রিটার্ন অন্যান্য অ্যাসেট ক্লাসের চেয়ে অনেক বেশি। সেই জন্য বলা যায় যে মিউচুয়াল ফান্ডের আসল মিষ্টত্ব, অর্থাৎ আমি আগেও বলেছি যে মিউচুয়াল ফান্ডের আসল মধু হচ্ছে ইকুইটি শেয়ার, যেটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে ইকুইটি শেয়ার এবং ইকুইটি শেয়ার রিলেটেড ইনস্ট্রুমেন্টসে। কিন্তু অনেকেই আছেন যারা মনে করেন যে মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে শেয়ার, কিন্তু তা নয়। মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে শেয়ার তা কিন্তু নয়। মিউচুয়াল ফান্ড মানে ডেট মিউচুয়াল ফান্ডও হতে পারে, যেগুলো ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। সুতরাং যারা মিউচুয়াল ফান্ডের ইকুইটিতে রিস্ক নিতে চান না, অত বেশি রিস্ক নিতে চান না বা একটু ভয় পান ইনভেস্ট করতে, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের ডেট ক্যাটেগরি অর্থাৎ ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। তো এখানে বলে রাখা দরকার যে ডেট মিউচুয়াল ফান্ডেও কিন্তু রিস্ক রয়েছে, অবশ্যই ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায় কম। কিন্তু অনেকের এটা ধারণা রয়েছে যে ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে হচ্ছে কোনো রিস্ক নেই। এই কথাটা সত্যি নয়, ডেট মিউচুয়াল ফান্ডেও রিস্ক রয়েছে। তো ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে যে অ্যাসোসিয়েটেড রিস্কগুলো রয়েছে, সেই রিস্কগুলো কি, আজকে ভিডিওয় সেই রিস্কগুলোই আমরা আলোচনা করব সংক্ষেপে। তো আসুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওর বিষয়টি অর্থাৎ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ডেট মিউচুয়াল ফান্ড সেটা আমরা আলোচনা করি। তো প্রথমেই যে রিস্কটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক হচ্ছে রিস্ক অফ ডিফল্ট অন প্রিন্সিপাল অর অ্যান্ড ইন্টারেস্ট পেমেন্ট। এই বিষয়টি একটু বিশদে ব্যাখ্যা করা প্রয়োজন। আমরা জানি যে মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট যেমন বন্ড, ডিবেঞ্চার, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ট্রেজারি বিল, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট যেমন কমার্শিয়াল পেপার, কল মানি, এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে। এখানে ইনভেস্ট করার যেমন যদি আমরা বন্ডের কথাই ধরি বা ডিবেঞ্চারের কথাই ধরি, বন্ড বা ডিবেঞ্চারে ইনভেস্ট করা মানে হচ্ছে যে কোনো একটা লোন দেওয়া, লোন এক্সটেন্ড করা, সিম্পল অ্যাজ দ্যাট। সেখানে আমরা লোন দিই অর্থাৎ ঋণপত্র কিনি, যেটা বন্ডের বাংলা করলে দাঁড়ায় ঋণপত্র। সেই ঋণপত্র কিনি এবং সেই ঋণপত্র কিনলে আমরা পিরিয়ডিক ইন্টারেস্ট পাই। যেমন ধার দিলে ইন্টারেস্ট পাওয়া যায়, তেমনি ঋণপত্রের উপর ইন্টারেস্ট পাই এবং ম্যাচুরিটি হলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত পাই। তো ক্রেডিট রিস্ক, যেটাকে ডিফল্ট রিস্কও বলে, সেই ক্রেডিট রিস্ক হচ্ছে যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে যদি কোনো অনিশ্চয়তা থাকে, অর্থাৎ ডিফল্ট যদি হয়, তাহলে যে রিস্ক হয় তাকেই বলে ক্রেডিট রিস্ক। তো এই ক্রেডিট রিস্ক হলে মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করে ডেট ক্যাটেগরিতে অর্থাৎ বন্ড, ডিবেঞ্চারে, সেখানে টাকা পাওয়ার ব্যাপারে সংশয় দেখা দেয়। তো এখানে বলে রাখা দরকার যে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট পেমেন্ট যদি না পায়, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের ন্যাভ অর্থাৎ ডেট মিউচুয়াল ফান্ডের ন্যাভ অ্যাফেক্টেড হয়। তার কারণ আমরা জানি যে মিউচুয়াল ফান্ড যে ইনভেস্ট করে তার মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্টই হচ্ছে ন্যাভকে ডিটারমাইন করে। তো যদি ইন্টারেস্ট পেমেন্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট না পায়, তাহলে ন্যাভের ওপর এটা নেগেটিভলি অ্যাফেক্ট করবে, কারণ মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কমে যাবে এবং সেক্ষেত্রে ন্যাভ কমে যাবে। সুতরাং এটা একটা রিস্ক এবং আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাদেরও এই রিস্কটা বেয়ার করতে হয়, কারণ আমরা যে ইনভেস্ট করি সেই টাকাটাই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে ডেট ইনস্ট্রুমেন্টে যেমন বন্ড, ডিবেঞ্চারে। সুতরাং মিউচুয়াল ফান্ডে যদি টাকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়, তাহলে আমাদেরও সেই রিস্কটা বেয়ার করতে হয়, অর্থাৎ ক্রেডিট রিস্কটা। তো এখানে বলে রাখা দরকার যে অনেক রেটিং এজেন্সিজ রয়েছে, যেমন ক্রিসিল, ICRA, এই সমস্ত রেটিং এজেন্সিরা কোনো কোম্পানির যারা ডেট ইনস্ট্রুমেন্ট ইস্যু করে অর্থাৎ বন্ড, ডিবেঞ্চার এগুলো ইস্যু করে, তাদের রেটিং করে, অর্থাৎ টাইমলি ইন্টারেস্ট পেমেন্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দেওয়ার পসিবিলিটি কতটা সেইটা জাজ করে। তারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিভিন্ন রেশিও অ্যানালিসিস করে। তো সেই রেটিংয়ের অনুযায়ী যদি হাই রেটেড ইনস্ট্রুমেন্ট হয়, বন্ড বা ডিবেঞ্চার হয়, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট পেমেন্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে না বললেই চলে, অর্থাৎ ক্রেডিট রিস্ক বা ডিফল্ট রিস্ক থাকে না বললেই চলে। কিন্তু যদি লো রেটেড পেপার হয় বা লো রেটেড বন্ড ইনস্ট্রুমেন্ট বা ডিবেঞ্চার হয়, তাহলে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা থেকে যায়। এই রেটিংগুলোর সিম্বল যেমন AAA, AA, এগুলো হচ্ছে হাই গ্রেড ইনভেস্টমেন্ট রেটিং। B, C, D এগুলো হচ্ছে বিলো ইনভেস্টমেন্ট গ্রেড রেটিং। এবার আমরা আসবো দ্বিতীয় রিস্ক অর্থাৎ ইন্টারেস্ট রেট রিস্কে। তো ইন্টারেস্ট রেট রিস্কটা কি?
এটা হচ্ছে সংক্ষেপে বলা যায় চেঞ্জেস ইন ইন্টারেস্ট রেট অ্যাফেক্টিং বন্ডস প্রাইস। অর্থাৎ মার্কেটে যে ইন্টারেস্ট রেট প্রিভেল করে সেই ইন্টারেস্ট রেট বাড়া কমার সঙ্গে বন্ডের প্রাইসের একটা সম্পর্ক আছে, বন্ড বা ডিবেঞ্চার। যদি ইন্টারেস্ট রেট বাড়ে মার্কেটে তাহলে বন্ডের প্রাইস কমে যায়, আর যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে বন্ডের প্রাইস বেড়ে যায়। এটা একটা এক্সাম্পলের সাহায্যে এই ইন্টারেস্ট রেট রিস্কটা যদি আমি বলি তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। সেটা হচ্ছে ধরুন বন্ডের একটা ফেস ভ্যালু থাকে, অর্থাৎ যার ওপর ইন্টারেস্ট বন্ড পে করে সেটা ক্যালকুলেশন হয়, অর্থাৎ কুপন রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় ফেস ভ্যালুর ওপর। সেটা যদি ধরি আমরা 100 টাকা, আর একটা বন্ডের অনগোয়িং বন্ডের কুপন ইন্টারেস্ট রেট যদি 9% হয়, তার মানে প্রত্যেক কোয়ার্টারে বা সেমি অ্যানুয়ালি ব্যাংক 100 টাকার ওপর 9 টাকা ইন্টারেস্ট পেমেন্ট দেয়, কোনটা কুপন ইন্টারেস্ট পেমেন্ট। এবার আমরা জানি শেয়ারের মতো বন্ড মার্কেটে বা ডেট মার্কেটে ট্রেডিং হয়। তো যদি ধরে নেওয়া যাক যে বন্ডটা 9% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, অর্থাৎ ফেস ভ্যালু 100, সেটা 110 টাকায় ট্রেডিং হচ্ছে, তার মার্কেট ভ্যালু হচ্ছে 110 টাকা। এবার দেখা গেল যে মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেল, অর্থাৎ ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল। তাহলে কি হবে? তাহলে কিন্তু লোকে বন্ডে যে এই বন্ডে ইনভেস্ট করেছিল 9%, সেই বন্ডের ডিমান্ড কমে যাবে। কেন? লোকে চাইবে যে সেই বন্ড থেকে টাকা সরিয়ে নিয়ে ব্যাংকে টাকা খাটাতে, যেখানে ইন্টারেস্ট বেড়ে গেছে। তো তাহলে কি হবে? এই বন্ডের ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে গেলে আমরা জানি প্রাইস কমে যায়, তো অটোমেটিক্যালি তার বন্ডের মার্কেট ভ্যালু কমে যাবে, মার্কেট প্রাইস কমে যাবে, যার ফলে এটা ন্যাভকে অ্যাফেক্ট করবে, অর্থাৎ ন্যাভও কমে যাবে। সুতরাং এটাই হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক। থার্ড রিস্ক যেটা আছে সেটা হচ্ছে লিকুইডিটি রিস্ক। তো লিকুইডিটি রিস্ক কি? লিকুইডিটি রিস্ক হচ্ছে রিস্ক অ্যারাইজিং ফ্রম ইনভেস্টিং ইন ইলিকুইড অ্যাসেটস। তো এটাও একটুখানি সংক্ষেপে বলা দরকার। ইলিকুইড অ্যাসেট মানে যে অ্যাসেটটাকে বিক্রি করে তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট করা যায় না। তো লিকুইডিটি রিস্ক হচ্ছে সেই রিস্ক যদি আমি ইনভেস্ট করি এমন একটা সিকিউরিটিজে, বন্ডে বা ডিবেঞ্চারে বা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে, যেটা সহজে ক্যাশে কনভার্ট করা যায় না, অর্থাৎ তার ট্রেডিং খুব একটা বেশি মার্কেটে হচ্ছে না, তার ফলেই তার লিকুইডিটি ক্রাইসিস হবে, এবং সেক্ষেত্রে কিন্তু বন্ডের প্রাইস নেগেটিভলি অ্যাফেক্টেড হবে। তার কারণ যদি লিকুইডিটি কমে যায় তাহলে সেই বন্ডটা বা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টটাকে বিক্রি করতে হলে আমাকে লস বেয়ার করে বিক্রি করতে হবে। সেই জন্য ক্যাশে কনভার্ট করার জন্য একটা লস আমাকে ইনকার করতে হবে, যেটা লিকুইডিটি রিস্ক। তো এই রিস্ক যদি থাকে তাহলে সেটা বন্ডের প্রাইস বা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টের প্রাইসকে নেগেটিভলি অ্যাফেক্ট করবে, এবং সেক্ষেত্রে ডেট ফান্ডের ন্যাভও কমবে। তো এটাই হচ্ছে লিকুইডিটি রিস্ক। 4 নম্বর রিস্ক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্লেশন রিস্ক। অর্থাৎ ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি আমরা জানি। তো বন্ড আমরা জানি, আমি আগেই বলেছি যে ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা মিউচুয়াল ফান্ড যেটা রেট অফ ইনফ্লেশনকে অর্থাৎ মুদ্রাস্ফীতি হারকে সহজেই বিট করে ওয়েলথ ক্রিয়েট করতে পারে। কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্নটা অনেকটা অ্যাসিওর্ড হলেও মুদ্রাস্ফীতির হার অর্থাৎ ইনফ্লেশন রেটকে অনেক সময় বিট করতে পারে না, বা বিট করলেও সামান্য মার্জিনে করে। সুতরাং রিয়েল রেট অফ রিটার্ন কিন্তু বেশি হওয়ার পসিবিলিটি থাকে না ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। এটাই হচ্ছে ইনফ্লেশন রিস্ক, অর্থাৎ রিস্ক দ্যাট ডেট ফান্ড ইজ নট এবল টু বিট ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনকে বিট করতে পারছে না ডেট মিউচুয়াল ফান্ড রিটার্ন পার্সেন্টেজ ওয়াইজ, সেটাই হচ্ছে ইনফ্লেশন রিস্ক। 5 নম্বর এবং শেষ রিস্ক যেটা সেটা হচ্ছে রিইনভেস্টমেন্ট রিস্ক। এই রিইনভেস্টমেন্ট রিস্ক কি? রিস্ক অ্যারাইজিং ফ্রম ম্যাচিউরিং বন্ডস রিইনভেস্টেড অ্যাট লোয়ার ইন্টারেস্ট রেট। কোনো একটা বন্ডের যা কুপন রেট অফ ইন্টারেস্ট রয়েছে, অর্থাৎ যে ইন্টারেস্ট রেট অনগোয়িং বন্ডটা দিচ্ছে ফেস ভ্যালুর উপর ক্যালকুলেট হচ্ছে, সেটা যদি ম্যাচিওর করে, ম্যাচুরিটির সময় দেখা গেল যে মার্কেটে ইন্টারেস্ট রেট কমে গেল, তখন যে নতুন বন্ডগুলো ইস্যু হবে সেটা অনেক কম ইন্টারেস্ট রেটে হবে, তাহলে তার কুপন ইন্টারেস্ট রেট কমে যাবে। সুতরাং যদি রিইনভেস্টমেন্ট হয় তাহলে ইন্টারেস্ট রেট কমে গেলে অনেক কম কুপন রেট অফ ইন্টারেস্টে নতুন বন্ডে ইনভেস্ট করতে হবে। সুতরাং সেক্ষেত্রে ডেট ফান্ডের ন্যাভ নেগেটিভলি অ্যাফেক্টেড হবে, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্টও নেগেটিভলি অ্যাফেক্টেড হবে। তো এটাই হচ্ছে রিইনভেস্টমেন্ট রিস্ক। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম যে ডেট মিউচুয়াল ফান্ডে যে রিস্কগুলো আছে সেগুলো। যদিও আমি আগেই বলেছি যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায় রিস্ক কম হলেও ডেট মিউচুয়াল ফান্ডেও কিছু কিছু রিস্ক কিন্তু ইনভেস্টরকে বিয়ার করতে হয়। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি লাইক করেন, অর্থাৎ আপনাদের যদি মনে হয় যে ভিডিওটি থেকে ইনফরমেশান কিছু ইউজফুল ইনফরমেশান পেলেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।